প্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বাগত জানাচ্ছি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে যুব উন্নয়ন অধিদপ্তর পরিচালিত ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড বাস্তবায়নে দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্পের সফলতার গল্প অনুষ্ঠানে আমি শান্তা জাহান রয়েছি। আজ সফলতার গল্পের দুজন তারকাকে সাথে নিয়ে যাদের কাছ থেকে তাদের গল্প আমরা জানবো এবং সেই সাথে তাদের গল্প আমাদের নতুনদেরকে অনুপ্রাণিত করতে অনেক অনেক সহায়তা করবে এই প্রত্যাশাই রাখছি। তো চলুন পরিচিত হয়ে নিই আমাদের আজকের দুজন সফল অতিথির সাথে, যাদের কাছ থেকে তাদের এই জার্নিটার গল্প বিস্তারিত জানার চেষ্টা করব। প্রথমে আমার সাথে রয়েছেন তৌহিদুজ্জামান, এসেছেন চাঁপাইনবাবগঞ্জ থেকে। অনেক অনেক শুভেচ্ছা তৌহিদ আপনাকে। এবং তার পরবর্তীতে আমার সাথে রয়েছেন মোহাম্মদ আবু সাইদ, তিনি এসেছেন বরিশাল থেকে। আবু সাইদ, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? খুবই ভালো আছি। তৌহিদ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তো দুজনের সাথে আপনাদের জার্নি নিয়ে তো জানবো। প্রথমে একটু আমি জানতে চাই নিজেদের সম্পর্কেই। সেটা হচ্ছে আপনারা কোন প্ল্যাটফর্মে কাজ করছেন এবং কতদিন যাবত কাজ করছেন, সেটা আমার সাথে একটু শেয়ার করবেন। আমি ফাইবারে কাজ করতেছি। এটা বছরখানেক হবে, তবে আমার গ্রোথটা আসছে লাস্ট ৩-৪ মাসে। আপনি তৌহিদুজ্জামান? আমি 2023 সাল থেকে আছি আপওয়ার্কে টপ রেটেড ফ্রিল্যান্সার হিসেবে। জার্নিটা খুব ভালো যাচ্ছে। তার মানে আপনার প্রায় ৩ বছর চলছে। জি। কিভাবে করে যুক্ত হলেন সেই গল্পটা এবারে জানতে হবে। আবু সাইদ, আপনার ই লার্নিং অ্যান্ড আর্নিং এর সাথে যুক্ত হওয়ার গল্পটা কি, কিভাবে জানলেন? ই লার্নিং এর সম্পর্কে আমি জানতে পেরেছি মূলত সোশ্যাল মিডিয়াতে। সোশ্যাল মিডিয়াতে একটা অ্যাড দেখে মূলত, যে যুব উন্নয়ন থেকে একটা ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেওয়া হবে, এটা বাস্তবায়ন করতেছে ই লার্নিং। তারপর থেকে আমার ইন্টারেস্ট জাগলো যে আমিও এখানে ভর্তি হই। তারপরে ভর্তি পরীক্ষা দিলাম, ভাইভা দিলাম, তারপরে এখানে চান্স পেলাম। ইন্টারেস্টটা কেন জাগলো? মানে আগে থেকে কি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কোনো ধারণা ছিল? হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং বলতে আমি গ্রাফিক্স নিয়ে কাজ করতেছি। আমার গ্রাফিক্সের আগে একটা কোর্স করছিলাম, ওইখান থেকে স্কিলটা অর্জন করি, প্রাথমিক স্কিলটা। কিন্তু মার্কেট প্লেসে তেমন একটা সাড়া পাই না। এই জন্য আমার মনে হলো এর সাথে সাথে যদি মার্কেটিংটাও শিখি তাহলে আমার স্কিলটা মার্কেটিং করতে পারবো, তারপরে ক্লায়েন্ট হান্টিংটাও ভালো হবে আমার জন্য। এই জন্য আমি মূলত এই কোর্সটায় এনরোল করি। প্রকৃত ট্রেনিং ছিল না, সো আপনার কাছে মনে হয়েছে যে একটা ট্রেনিং যদি আপনার থাকে তাহলে আপনি সবকিছুতে নিজেকে ইমপ্রুভ করতে পারবেন। দরকার ছিল আমার। আপনি পেশায় তার আগে কি ছিলেন? আমি পেশায় স্টুডেন্ট, এখনো স্টুডেন্ট। আমি বিবিএ তে আছি, মার্কেটিং করতেছি। আচ্ছা, তার মানে আপনার যে সময়টাতে আপনি শুরুটা করলেন সেই সময়টাতে স্টুডেন্ট ছিলেন, সেই সময়টাতেই মনে হয়েছে যে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আর্ন করা সম্ভব। হ্যাঁ। আর আপনি তৌহিদুজ্জামান? আমিও আপওয়ার্ক থেকে আর জার্নি শুরু করেছি 2000। তার আগে কি করতেন? এর আগে আমি পড়ালেখা করতাম, কিন্তু পাশাপাশি ফ্রিল্যান্সিংটা আমার স্বপ্ন ছিল যে ফ্রিল্যান্সার হতে চাই। এর ধারাবাহিকতায় ফ্রিল্যান্সিং নিয়ে আপনার ট্রেনিংটা করলেন। কেন মনে হয়েছিল যে আপনি ফ্রিল্যান্সার হতে চান? কারণ সবাই তো কর্পোরেট সেক্টরে চাকরি করতে চায়, ব্যাংকার হতে চায়, অথবা বিজনেসের দিকে যেতে চায়, অথবা গভর্নমেন্ট জব করতে চায়। ফ্রিল্যান্সার হতে চাওয়ার গল্পটা বা ইচ্ছাটা কিন্তু খুব একটা, আমি বলবো, ফ্যামিলি থেকেও অ্যাকসেপ্ট করে না। তো সেই জায়গায় আপনি কেন স্বপ্ন নিয়ে বড় হলেন যে আপনি একজন ফ্রিল্যান্সার হবেন? আমি স্বাধীনভাবে কাজ করতে চেয়েছিলাম, যে নিজে ইন্ডিপেন্ডেন্ট কোনো একটা আর্ন করতে পারি যাতে। আচ্ছা। এবং এটাকে একটা মানে স্বাধীন পেশা হিসেবে নিয়েছি। আপনি জানতেন আগে থেকে ফ্রিল্যান্সিং সম্পর্কে? এটা জানতাম না, আমার এক পরিচিত জনের কাছ থেকে শুনেছিলাম যে উনি আর্নিং করে, তাই আমি ওটা থেকে আমার মানে আগ্রহ। আচ্ছা, মানে তাকে দেখে আপনার আগ্রহটা মূলত জন্মেছিল। আচ্ছা, দুজনেই যেহেতু স্টুডেন্ট ছিলেন এবং স্টুডেন্ট বয়সেই হচ্ছে আপনাদের জার্নিটা শুরু। আবু সাইদ, আমাদের যে ট্রেনিংটা রয়েছে ই লার্নিং অ্যান্ড আর্নিং, এটা তো দীর্ঘ 3 মাসের একটা ট্রেনিং এবং লম্বা একটা সময় কিন্তু দিতে হয়। তো এই 3 মাসের জার্নিটাকে আপনার জন্য খুব বেশি সহজ ছিল? হ্যাঁ, শুরুর দিকে সহজ ছিল না। 8 ঘন্টা আমার নিজেকে মানিয়ে নিতে সময় লাগছে। তারপরে পাশাপাশি পড়াশোনার একটা চাপ ছিল। ক্লাসে নিয়মিত কন্টিনিউ করতে পারিনি, যেহেতু একটা ধরলে একটা ছাড়তে হয়। তবে ওইটা ওভারকাম করে নিছি, কন্টিনিউ করছি, পড়াশোনাটাও চালাইছি, পাশাপাশি ট্রেনিংটাও চলমান ছিল। আপনার ট্রেনিং সেশনটা মানে কতদিন আগে চলেছে? ট্রেনিং সেশনটা আমি 5ম ব্যাচের। এই 1 মাস আগে আমি ট্রেনিং সেশনটা শেষ করলাম, মার্চে। আচ্ছা, সো ট্রেনিং করাকালীন সময়টাতে কি আপনার আর্নিং শুরু হয়ে যায়? হ্যাঁ, ট্রেনিং শুরুর
ফার্স্ট মাসে যেহেতু আমি স্কিল ছিলাম, যে মার্কেট প্লেসের ধারণাটা একটু কম ছিল বা মার্কেটে বাইরের সাথে কমিউনিকেশন করে অর্ডার আনাটা একটু টাফ ছিল আমার জন্য। তারপরে টিচারদের সহযোগিতায় আমি এইটা ক্লায়েন্টদের সাথে কমিউনিকেশনটা শিখি, তারপরে আস্তে আস্তে অর্ডার আসা শুরু করে। পোর্টফোলিও রেডি করার যে ব্যাপারটা রয়েছে সেটার দিকে কিভাবে ফোকাস করলেন যে আমার এই এই বিষয়গুলো আমি পোর্টফোলিওতে যুক্ত করতে চাই? হ্যাঁ, পোর্টফোলিওর ব্যাপারটা যদি বলি, আমি গ্রাফিক ডিজাইনার। আমরা পোর্টফোলিও সাজাতে গেলে আমাদের ডিজাইন সেন্সটা কাজে লাগিয়ে একটা আকর্ষণীয় পোর্টফোলিও রেডি করার চেষ্টা করি। আর পোর্টফোলিওর সাথে মার্কেটিং স্কিলটা শিখে এখান থেকে এসইও করে যাতে সবার কাছে পৌঁছায় যারা ইন্টারেস্টেড, এরকম তৈরি করার চেষ্টা করি। ওকে, সো আপনার পোর্টফোলিওতে কোন কোন বিষয়গুলো বেশি ফোকাস করেছেন? বেশিরভাগে আমি ফোকাস করেছি, আমি টি শার্ট ডিজাইন করি, তারপরে টেমপ্লেট ডিজাইনগুলো, এইগুলো আমার পোর্টফোলিওতে আমার প্রিভিয়াস কাজগুলো এগুলো সাজানো আছে, যাতে যারা ইন্টারেস্টেড থাকবে বাইরেরা তারা নক দিবে, ইজিলি যেন আপনাকে খুঁজে পায়। তৌহিদুজ্জামান, আপনার ক্ষেত্রে কোন বিষয়টাকে আপনি আসলে ফোকাস করেছেন আপনার পোর্টফোলিও তৈরি করার ক্ষেত্রে? পোর্টফোলিও তৈরি করার ক্ষেত্রে মূলত কিছু লোকাল ক্লায়েন্ট যেগুলো মানে কাজ ধরেছিলাম, ওইগুলা আমি ক্লায়েন্ট স্যাম্পল হিসেবে ওটা রেডি করেছিলাম, এবং ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের কোনো জবে যখন আমি মার্কেট প্লেসে অ্যাপ্লাই করি তখন ওই স্ক্রিনশটগুলো ক্লায়েন্টকে আমরা মানে অটোমেটিক পাঠিয়ে দিতাম। আচ্ছা, যে আমার এই কাজগুলো করা হয়েছে, এই বিষয়গুলোকে আমি তুলে ধরেছিলাম, সো সেটা যেন দেখে সে একটা ক্লিয়ার ভিউ পায় আপনার সম্পর্কে, এবং রেজাল্টগুলো ওখানে সংযোজন করেছিলাম যাতে ক্লায়েন্ট বুঝতে পারে যে আমি অ্যাকচুয়ালি কাজ করি বা আমার অভিজ্ঞতা আছে। আপনার কি মনে হয় যে আপনার কোন দিকটা আপনার ক্লায়েন্টকে সবচেয়ে বেশি আকর্ষণ করে? ইন্টারাকশনের জায়গাটা কোথায়? ক্লায়েন্টকে ইমপ্রেস করতে হলে আপনাকে প্রথমেই ক্লায়েন্ট কমিউনিকেশন, ঠিক আছে, এটা যেহেতু ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট, ওনার সাথে ইংরেজিতে কথা বলতে হবে, এটা হচ্ছে মেইন ফোকাস। ওনাকে যদি কোনোভাবে ভিডিও ইন্টারভিউতে নিয়ে আসা যায় জুম কল কিংবা গুগল মিটের মাধ্যমে, তাহলে সবচেয়ে মানে কনফিডেন্ট বেড়ে যায়, এবং এতে ক্লায়েন্টের সাথে আমি ইনস্ট্যান্ট মানে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতে পারি, এবং উনি কিভাবে চাচ্ছেন তার রিকোয়ারমেন্ট বুঝতে পারি, এবং ওনার সাথে একটা ওপেন কমিউনিকেশন হয়ে যায় এবং কন্ট্রাক্ট হয়ে যায়। আবু সাইদ, একটু বলবেন যে এই যে কমিউনিকেশনের কথাটা যে বললো, এটা খুবই ইম্পর্টেন্ট। তো আপনি যেহেতু একদমই নিউ জেনারেশনের স্টুডেন্ট, আপনাদের ক্ষেত্রে তো কমিউনিকেশন করাটা অনেক ইজি, আগে থেকে এই ব্যাপারগুলো সম্পর্কে জানা থাকে, কিন্তু তারপরেও যেহেতু এটা টোটালি ডিফারেন্ট একটা প্ল্যাটফর্ম, এবং এখানে আসলে নর্মাল কমিউনিকেশনের চাইতে আমাদের ওয়ার্ক প্লেসের যে কিছু ওয়ার্ড আছে, কিছু নির্দিষ্ট সেন্টেন্সেস আছে, এগুলো নিশ্চয়ই কমিউনিকেশনের ক্ষেত্রে অনেক বেশি কাজে লাগাতে হয়। তো আপনি কি কোনো ডিফিকাল্টিস ফেস করেছিলেন, অর লাইক আপনার জন্য ব্যাপারটা ইজি ছিল? শুরুর দিকে এটা ডিফিকাল্ট ছিল, পরে ট্রেনারদের সহযোগিতায় এটা আস্তে আস্তে আমার জন্য এখন বর্তমানে ইজি হয়ে গেছে অনেকটা, ক্লায়েন্টদের সাথে কমিউনিকেশনটা হ্যান্ডেল করার জন্য। কমিউনিকেশন নিয়ে কখনো কি এমন হয়েছে যে কোনো একটা কাজ হয়তো পেয়েছেন কিন্তু পরবর্তীতে কমিউনিকেশনের জন্য সেটা মিস করতে হয়েছে, অথবা আপনি ক্লায়েন্টকে বোঝাতে পারেননি যে আপনি আসলে কি তাকে প্রোভাইড করতে পারবেন? না, এমনটা পরিস্থিতি হয় নাই, তবে একটা অর্ডার আমার মিস হয়েছিল। এটা কারণ আমি একটা কারণে, ব্যক্তিগত কারণে ঢাকা আসছিলাম, আমি যেহেতু বরিশালেই থাকি, আমি ডেস্কটপ ইউজার, এই জন্য আর কি অর্ডার দিয়ে রেখে গেছিল বায়ার, পরবর্তীতে আমার এটা ক্যান্সেল করা লাগছিল। আচ্ছা, কমিউনিকেশনের কোনো ইস্যু হয়নি এখন পর্যন্ত। ওকে। তৌহিদুজ্জামান, আপনার ক্ষেত্রে এমন কোনো ডিফিকাল্টিস কি হয়েছিল যে কমিউনিকেশনের জন্য আপনাকে কোনো একটা অর্ডার মিস করতে হয়েছে? না, কমিউনিকেশনের জন্য হয় নাই, কারণ ক্লায়েন্ট কখনো অভিযোগ করে নাই যে আমি ইংরেজিতে হয়তো ওনাকে বোঝাতে পারছি না। আসলে আমরা অ্যাভারেজ কথা বলতে পারি, যদিও ফ্লুয়েন্টলি না বলতে পারলেও। তো আপনি আপনার কমিউনিকেশন স্কিল কিভাবে ডেভেলপ করেছিলেন? আমি একটা ইংলিশ স্পোকেন কোর্স করেছিলাম, ওটা টিটিসি থেকে। আচ্ছা, আর আমাদের ই লার্নিং অ্যান্ড আর্নিং এর যে প্ল্যাটফর্মটা রয়েছে, ট্রেনিং সেশন রয়েছে, সেখানে আপনাকে কমিউনিকেশনের ক্ষেত্রে কোন কোন বিষয়ে ফোকাস করতে বলা হয়েছিল? ইংরেজিকে খুব ভালোভাবে যাতে আমরা কথা বলতে পারি, ঠিক আছে, এটাকে ফোকাস করতে বলা হয়েছে, এবং অন্যান্য কোর্সগুলোও করা হয়েছিল, দেখানো হয়েছিল। এই ট্রেনিং এ কি আপনাদেরকে কমিউনিকেশনের জন্য আলাদা কোনো কোর্স করানো হয়? আলাদা না, ওটার সিলেবাসে কোর্স মডিউলে ছিল। কি কি বিষয়ে তারা গুরুত্ব দিয়ে থাকে? মূলত
ইংরেজিতে কিভাবে ফ্লুয়েন্টলি কথা বলা যায় এটার বেসিকটা, এবং আমরা প্র্যাকটিস করেছিলাম। 8 থেকে 9 ঘন্টার যে দীর্ঘ একটা সময়টা কিভাবে করে ম্যানেজ করতেন আবু সাইদ? হ্যাঁ, সময়টা শুরুর দিকে টাফ ছিল, তবে রুটিনটার সাথে আমি অভ্যস্ত হয়ে যাই। সকালবেলা আমাদের নাস্তা ছিল, তারপরে দুপুরবেলা লাঞ্চের ব্যবস্থা ছিল, তারপর ব্রেক ছিল, এখানে নামাজের বিরতি প্লাস দুপুরের লাঞ্চের বিরতি, তারপরে বিকেলবেলা আমাদের একটা নাস্তার ব্রেক ছিল। ব্রেক থাকার কারণে আমাদের 8 ঘন্টা মানিয়ে নিতে সহজ হয়েছিল অনেকটাই। আপনাদের টোটাল মানে কতজনের ব্যাচ ছিল? স্টুডেন্ট ছিল 75 জন, 3টা ল্যাবে ভাগ করা ছিল, 25 জন করে। এবং সেখানে ট্রেনার যারা ছিলেন তাদের সংখ্যা? ট্রেনার ছিল 3 জন, আর অ্যাসিস্ট্যান্ট ট্রেনার ছিল 2 জন ওখানে। আপনি যেহেতু স্টুডেন্ট, যখন আপনার নিজের ক্লাস অথবা এক্সাম থাকতো সেই সময়টাতে কিভাবে করে এই ট্রেনিং এর যে সময়টা আছে সেটাকে ম্যানেজ করেছেন? হ্যাঁ, এটা টাফ ছিল, ক্লাসটা মিস করতে হয় যেহেতু ক্লাস দিনের বেলা থাকে। যেহেতু বছরের শুরুর দিকে ছিল, ওই টাইমে এক্সামের সমস্যাটা হয়নি, জাস্ট আমার কিছু ক্লাস মিস গেছে, কিন্তু ওইটা আমি পড়া নিজে ব্যাকআপ করে নিয়েছি। আপনাদের দুজনের কাছ থেকে আরো গল্প শুনবো, তার আগে ছোট্ট একটি বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, রয়েছেন আমাদের সাথে জিটিভির পর্দায় সফলতার গল্প অনুষ্ঠানে। ছোট্ট একটি বিরতি নিয়ে নিচ্ছি, তারপরে আবারও ফিরে আসবো দুজন অতিথির কাছে, জানবো তাদের সফলতার আরো অনেক কিছু। সাথে থাকুন। প্রিয় দর্শক, ফিরে এলাম আরও একবার সফলতার গল্পের আয়োজনে। সাথে রয়েছেন আমাদের, এটা আমার বিশ্বাস, এবং আজ আমরা দুজন তারকা সফল মানুষের কাছ থেকে তাদের গল্প শুনছি, যারা ফ্রিল্যান্সিংয়ে নিজেদেরকে আসলে তৈরি করতে পেরেছেন। তাদের প্ল্যাটফর্মটা হয়তো ভিন্ন, কিন্তু এই প্ল্যাটফর্ম থেকে যে আরও অনেক ভালো কিছু করা সম্ভব। আর বিশেষ করে যারা স্টুডেন্ট অবস্থাতেই চান যে স্বাধীনভাবে নিজেদের জন্য একটা পেশাকে সিলেক্ট করা, ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে নিজেদের জন্য কিছু একটা আমি বলবো অপরচুনিটিস খোঁজা, তাদের জন্য কিন্তু ফ্রিল্যান্সিং এবং ডিজিটাল মার্কেটিং খুবই ভালো একটা আমি বলবো পেশা। তো সেই জায়গা থেকে আসলে নতুনরা কিভাবে অনুপ্রাণিত হচ্ছেন এবং তারা কিভাবে নিজেদেরকে ডেভেলপ করছেন সেই গল্পটাই আজ আমরা জানাতে চাই। তো আবু সাইদ রয়েছেন বরিশাল থেকে এবং তহিদুজ্জামান রয়েছেন আমার সাথে তো চাঁপাইনবাবগঞ্জ থেকে। আবারও ফিরে যাচ্ছি, যে গল্পটা আসলে শুনছিলাম, এবার আমি তহিদ আপনার কাছ থেকে জানবো যে আপনি বলছিলেন যে কমিউনিকেশনটা আসলে খুবই ইম্পর্টেন্ট, আবার পাশাপাশি আমি যে কাজটা করতে পারি সেটাও তাদেরকে বোঝানো খুবই গুরুত্বপূর্ণ। শুধু কমিউনিকেশন দিয়ে হবে না, কাজ না জানলে, আবার কাজ জেনে কমিউনিকেশন না জানলেও হবে না। তো দুইটাকে পাশাপাশি রেখে যখন আপনারা ক্লায়েন্টের সাথে কথা বলেন, তখন ক্লায়েন্টের কোন বিষয়টাকে বেশি ফোকাস করতে হয়েছে? কি করে বোঝেন যে আমার এই ক্লায়েন্টকে কনভিন্স করতে হলে এই বিষয়গুলো আমার তুলে ধরতে হবে? যখন ক্লায়েন্টের সাথে মিট করি তখন ক্লায়েন্টের রিকোয়ারমেন্টগুলো আগে বুঝতে হবে, এবং তিনি কি কি চাচ্ছেন তার এগুলো বুঝে ক্লায়েন্টের সাথে ওপেন কমিউনিকেশন করে উনি কি চাচ্ছেন ওনার কাছ থেকে সব কিছু জেনে তারপর আমরা একটা যদি আমার ওই স্কিল থাকে, ওই দক্ষতা আমার থাকে, তাহলে আমি ওই জবটা ওনাকে বলবো যে আমার দক্ষতা আছে। আমরা তো ইংলিশ কমিউনিকেশনের ক্ষেত্রে এভারেজ, সো অনেক সময় ক্লায়েন্ট রয়েছে যারা লাইক ইউএসএ থেকে, কেউ ব্রিটিশ, অথবা কেউ হয়তো অন্যান্য এরিয়া থেকেও আপনার সাথে কমিউনিকেট করতে পারে। তো সেই জায়গা থেকে তারা যদি নেটিভ ল্যাঙ্গুয়েজে আপনাদের সাথে কমিউনিকেশন করে, বুঝতে কখনো কি আপনারা সমস্যার সম্মুখীন হয়েছেন? না, সবগুলা বুঝতে সমস্যা হয় না। কিছু ক্লায়েন্ট, যেমন আমার নেদারল্যান্ডসের কিছু ক্লায়েন্ট ছিল, ওনাদের কথাগুলো, সো ওখানে ইংলিশটাও আসলে খুব একটা বেশি যে রাইট, ওই জন্যই ওনাদের ইয়াগুলো একটু মানে কথাগুলো একটু মিশ্র হতো, তাই বুঝতে সমস্যা হতো না, কিন্তু বোঝা যেত। আই থিংক ওরাও এভারেজ, সো আমরা খুব ইজিলি ওদের সাথে কমিউনিকেশন করতে পারি। আপনি যদি পডকাস্ট শোনেন, ইংলিশ পডকাস্টগুলো, এবং ব্রিটিশ যে বিভিন্ন নিউজ চ্যানেলগুলো আছে বা অন্যান্য আছে, তাহলে এটা সমস্যা হবে না। আপনার লিসনিং স্কিলটা বাড়াতে হবে, তাহলে হয়ে যাবে। আমি একটু জানতে চাই যে প্রথম এবং ম্যাক্সিমাম আপনারা কত ইনকাম করেছিলেন, সেটার রেশিওটা কেমন, এবং বাসা থেকে জানার পরে তাদের অনুভূতি কেমন ছিল? তহিদুজ্জামান, আপনি প্রথম আর্নিং কত করেছিলেন এবং সর্বোচ্চ আর্নিং কত করছেন এখন? প্রথমে আমার $20 এর কাজ ছিল, এবং পরবর্তীতে ওটা আস্তে আস্তে ক্লায়েন্ট পেতে শুরু করি, এবং সর্বোচ্চ আমি একটা ক্লায়েন্টের কাছ থেকে প্রায় $700
700 একজন Yes. ক্লায়েন্টের কাছ Yes. থেকে। ওটা কতদিনের প্রজেক্ট ছিল? ওটা প্রায় 1 মাস মতো। সো এটা আপনার ম্যাক্সিমাম আর্নিং এখনো পর্যন্ত 1 মাসে? না, আমার আর্নিং আরও বেশি আছে। ওভারঅল আর্নিং হচ্ছে আপনার 5000 USD প্লাস। 5000 Yes. 1 মান্থে? নো, এটা 1 মান্থে না, এটা হচ্ছে ওভারঅল। ওভারঅল, ওকে। আবু সাইদ, আপনি মিনিমাম কত আর্ন করেছিলেন এবং ম্যাক্সিমাম কত আর্ন? হ্যাঁ, মিনিমামের কথাটা যদি বলি, শুরুতে আমার আর্নিংটাই ছিল মিনিমাম, কারণ তখন টার্গেট ছিল বাইরের ফার্স্ট একটা রিভিউ, যেটা আমার প্রোফাইলকে গ্রো করতে হেল্প করবে। ওইটা ছিল $5 একটা মেনু ডিজাইনের উপরে ছিল। আর ম্যাক্সিমামের কথা যদি বলি, ওইটা ছিল $140 একটা ব্রু শেয়ার ডিজাইন ছিল। আর এখনো পর্যন্ত ম্যাক্সিমাম আপনি সর্বোচ্চ কত আর্ন করেছেন? সর্বোচ্চ বলতে গেলে কি মাসে? মাসে? আচ্ছা, মাসে যদি বলি তাহলে আমার আর্নিং $200 থেকে $300 মতো হয়ে থাকে, এরকম অ্যাভারেজ। সো আপনার ট্রেনিংও তো খুব বেশি দিন হয়নি, মাত্র হ্যাঁ। কিছুদিন আগেই শেষ করেছেন, প্ল্যাটফর্মে এখনো পর্যন্ত নতুন। বাড়িতে যখন বলা হলো যে আপনি এত টাকা আর্ন করছেন, মানে $700, তখন বাসার সবাই কি বিশ্বাস করেছিল? ইয়েস, অবশ্যই বিশ্বাস করবে। এবং তারা কি বলেছিল? তারা খুব খুশি হয়েছিল। আপনাদের ফ্রেন্ড সার্কেল বা আপনাদের রিলেটিভস যারা আছে, আশেপাশে যারা আছে, তাদের কাছে আপনাদের গ্রহণযোগ্যতাটা আসলে কতখানি? কারণ আপনারা তো হয়তো খুব বেশি বাইরে সময় দিতে পারেন না, খুব বেশি টাইম স্পেন্ড করা হয় না ফ্রেন্ডদের সাথে, যেহেতু আপনাকে ডেস্কটপে বা ল্যাপটপে বেশিরভাগ সময় দিতে হয়। তো সেই জায়গা থেকে বন্ধুরা কি বলে যে এত অল্প বয়সে আপনি শুধু কাজের পিছনেই ছুটছেন? হ্যাঁ, বন্ধুরা আমাকে দেখে ইন্সপায়ার হচ্ছে, কারণ তারা এখন দেখা যাচ্ছে যারা স্টুডেন্ট অধিকাংশই বেকার। আমি স্টুডেন্ট থাকা অবস্থায় আমি আর্নিং করতেছি, এটা দেখে তারা আমাকে দেখে অনেকটাই ইন্সপায়ার। তারাও কাজ করতে চায়, আপনার কাছে শেখার আগ্রহ প্রকাশ করেছে? হ্যাঁ, আমার কিছু ছোট ভাইরা আছে, তারা শেখার আগ্রহ করছে, আমি শেখাচ্ছি অলরেডি। ওকে। তৌহিদুজ্জামান? জি, আমিও মেন্টরিং করি আমাদের স্থানীয় চাপাই সদরে কয়েকটা প্রতিষ্ঠানে, এবং বেশ কয়েকজনকে আমি করেছিলাম। Training দিয়েছিলেন? কয়েকটা ব্যাচের মধ্যে একজন স্টুডেন্ট প্রায় একটা কাজ পেয়েছিল, সেটা হচ্ছে প্রায় 10,000 প্লাস USD একটা প্রজেক্ট, ওটা 10,000? AI রিলেটেড। ইয়েস। সো ওই প্রজেক্টে কি আপনি তাকে হেল্প করেছিলেন? জি, হেল্প করেছিলাম। টাকার প্রসঙ্গ যেহেতু আমরা অনেকক্ষণ যাবত কথা বলছি, আমি ডলার উত্তোলনের ক্ষেত্রে কেউ কোনো ডিফিকাল্টিস ফেস করেছেন কিনা সেটা একটু জানতে চাই, যে কোন মাধ্যমে আপনি আপনার টাকাটা পেয়ে থাকেন? হ্যাঁ, শুরুর দিকে একটু ভয় ছিল ডলারটা কিভাবে উঠাবো। তারপরে পায়োনিয়ার অ্যাকাউন্ট থেকে ডলারটা উঠানো হয়, তারপর পায়োনিয়ার থেকে আমরা ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটা হাতে নেই। আপনি? আমি আপওয়ার্ক থেকে সরাসরি আপনার বাংলাদেশি লোকাল ব্যাংকে নিয়ে নিই, বিডিটিতে। আমাকে একটু বলবেন যে বর্তমান সময়ে আসলে কোন কাজগুলো বেশি জনপ্রিয়, যেটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে অনেক বেশি গ্রহণযোগ্যতা পাচ্ছে? সো যারা নতুন আছে তারা ওই সাইটটাতে ফোকাস করলে বেটার হয়। আবু সাইদের মতে কোন প্ল্যাটফর্মটা বেশি জনপ্রিয় এখন? এখন বলতে গেলে গ্রাফিক্স তো আছেই, সাথে ভিডিও এডিটিং, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপার, আর এআই বেসড যেগুলো থাকে ওইগুলোর প্রতি এখন একটু বেশি যোগ দেখা যাচ্ছে সবার। তৌহিদুজ্জামান? প্রথমেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স AI ট্রেন্ডিংয়ে আছে, এবং যেমন ভিডিও এডিটিং, কন্টেন্ট ক্রিয়েশন এবং UX UI, আবার মোবাইল এবং অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন এবং গ্রাফিক্স ডিজাইন, এগুলো ডিজিটাল মার্কেটিং। আমাকে আপনারা একটু বলবেন যে যেহেতু আপনারা দুজনেই মফস্বল থেকে আমি বলবো শুরু করেছেন বা জেলা শহর থেকে, তো সেই জায়গা থেকে কি মনে হয় যে ফ্রিল্যান্সিং কতটা সম্ভব? হ্যাঁ, ফ্রিল্যান্সিং ক্ষেত্রে শুরুতেই যেটা বললেন ধৈর্যটা লাগবেই মাস্ট। তারপরে ডেডিকেটেড হয়ে কন্টিনিউয়াসলি স্কিলটা অর্জন করার জন্য প্র্যাকটিস করে যেতে হবে। তারপরে শেষমেশ মার্কেট প্লেসে আসার পরে ধৈর্যটা ধরে রাখতে হবে, তাহলে অবশ্যই সাকসেস একবার না একবার আসবেই। তৌহিদুজ্জামান, আপনাদের চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং এর গ্রহণযোগ্যতা কেমন? হ্যাঁ, আমাদের চাঁপাইনবাবগঞ্জে এটার গ্রহণযোগ্যতা রয়েছে। অনেকে আমার পরিচিত বন্ধু এবং বড় ভাই অনেকে আছে যারা ফ্রিল্যান্সিং করতেছে এবং ভালো আর্ন করতেছে, কোনো সমস্যা নেই।
সো একে অপরকে দেখে উৎসাহিত হচ্ছে। জি। নতুন প্রজন্মের অনেক ক্ষেত্রেই আমরা বলে থাকি যে বকে যাচ্ছে, তারা ভিন্ন দিকে ধাবিত হচ্ছে, অনেকে হয়তো ড্রাগসের দিকে চলে যাচ্ছে। আপনার কি মনে হয় যে ফ্রিল্যান্সিং আমাদের এই নতুন প্রজন্মের জন্য কতটা আসলে ভালো একটা ইম্প্যাক্ট নিয়ে আসতে পারে? আবু সাইদ একদমই তরুণ, আপনার কাছ থেকে জানতে চাই যে এই বয়সে আমরা সবসময় দেখি যে যদি কেউ একটু বকে যায় তাহলে এই সময়টা হচ্ছে তার জন্য সবচেয়ে ক্রুশিয়াল একটা টাইম। তো ফ্রিল্যান্সিং আসলে তাদের লাইফটাকে কতটা গুছিয়ে দিতে পারে? হ্যাঁ, ফ্রিল্যান্সিং শিখলে একটা পজিটিভ বিষয় যে নিজে আত্মনির্ভর হতে পারে, তার ভবিষ্যৎ নিয়ে কোনো ডিপ্রেশনে থাকা লাগে না, আর তার ভবিষ্যৎ লক্ষ্যটা অটোমেটিক সেট হয়ে যায়। এই কারণে দেখা যায় যে বকে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে, ডিপ্রেশনের চান্সটা কম থাকে। তৌহিদুজ্জামান, আপনার কি মনে হয় যে আমাদের নতুন প্রজন্মের জন্য ফ্রিল্যান্সিং কতটা ভালো একটা প্ল্যাটফর্ম? এটা খুব গুরুত্বপূর্ণ যে নতুনরা ফ্রিল্যান্সিং করতে পারবে। তারা চাইলে ধীরে ধীরে এটা কাজটা স্কিলড হয়ে দক্ষতা অর্জন করে সে সামনের দিকে এগিয়ে যেতে পারে। তাদের জন্য আসলে সুন্দর একটা প্ল্যাটফর্ম ওপেন করা হয়েছে এবং ই লার্নিং এর এই ট্রেনিংটা আপনাদের এই ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে কতটা ইম্প্যাক্ট ফেলেছে সর্বশেষ জানতে চাই। আবু সাইদ, আপনার কি মনে হয় এই ট্রেনিংটা যদি না হতো তাহলে আপনার কি কি ডিফিকাল্টিস ফেস করতে হতো, আর ট্রেনিংটা হওয়াতে আপনার জন্য এটা কত সহজ হয়ে গেছে? আমি শুরুতে এক জায়গা থেকে স্কিল শিখি, কিন্তু মার্কেট প্লেসে তো তেমন একটা সাড়া পাই না। মাঝখানে আমার প্রায় বছরের মতো গ্যাপও ছিল এই ফ্রিল্যান্সিং জগৎ থেকে। পরবর্তীতে তো ইলার্নিংয়ে আসার পরে ইলার্নিং থেকে আমার মার্কেটিং স্কিলটা ডেভেলপ করি, ক্লায়েন্ট তখন থেকেই আমি পাওয়া শুরু করি। এটা মনে করি এখান থেকে আমার সাফল্যতার জার্নি শুরু হয়েছে। তৌহিদুজ্জামান, আপনার কি মনে হয় এই ট্রেনিংটা আপনার কি কি পরিবর্তন এনেছে? ফ্রিল্যান্সিং এটা বাংলাদেশের বেকার তরুণদের জন্য খুব সুন্দর একটা অপরচুনিটি। তারা চাইলে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে এবং এটা ঘরে বসে বাংলাদেশের যে কোনো স্থান থেকে চাইলে ফ্রিল্যান্সিংটা করে নিজেদের একটা এক্সট্রা ইনকাম জেনারেট করতে পারে। সো আপনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। অনেক কিছুই জানলাম আপনাদের কাছ থেকে এবং অনেক শুভকামনাও থাকবে। আশা করছি আপনারা যেভাবে নিজেদের যাত্রাটা শুরু করেছেন এটা খুব সুন্দরভাবে যাবে এবং আরও অনেক সফল আপনারা হবেন। আপনাদের কাছ থেকে আরও অনেক সফলতার গল্প শুনবার সুযোগও আমার হবে। ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং সেই সাথে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাই, পাশাপাশি ই লার্নিংকেও ধন্যবাদ জানাই এরকম একটা সুন্দর সুযোগ করে দেওয়ার জন্য, বেকার যাতে বাংলাদেশের বেকারত্ব দূরীকরণে ভূমিকা রাখে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। সফলতার গল্প নিয়ে আমি পরবর্তী এপিসোডে আবারও ফিরে আসবো। সাথে আমাদের সফল তারকারা তো অবশ্যই থাকবেন। আর আপনারা যারা ডিজিটাল প্ল্যাটফর্ম অথবা ফ্রিল্যান্সিংয়ে অনেক বেশি আগ্রহী তাদের জন্য আমাদের এই অনুষ্ঠান। আমরা চাই আপনারা সফলদের গল্প শুনে যেন নিজেদেরকে অনুপ্রাণিত করতে পারেন। আর সেই সাথে ই লার্নিং অ্যান্ড আর্নিংয়ের চমৎকার এই প্রজেক্ট রয়েছে যেখান থেকে ট্রেনিং নিয়ে খুব সহজেই আপনি আপনার নিজেকেও স্কিল্ড হিসেবে প্রমাণ করতে পারবেন। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।